সত্যজিৎ রায়ের আরও একটি গল্প নিয়ে হাজির হলো টিম গপ্পসপ্প। আজকের গল্পের নাম জুটি। অভিনেতা শরৎ কুণ্ডুর অন্তর্ধান রহস্য নিয়ে গল্পটি। চলুন শুরু করা যাক। আজ আমি একজন ফিল্ম স্টারের কথা বলতে যাচ্ছি। চায়ে চুমুক দিয়ে বললেন তারিণী খুড়ো। কে তিনি? তার নাম কি? আমরা সমস্বরে চেঁচিয়ে উঠলাম। তার নাম তোরা শুনিসনি। তিনি যখন রিটায়ার করেন তখন তোরা সবে জন্মেছিস। তবু আপনি নামটা বলুন না। আজকাল টেলিভিশনে অনেক পুরনো ফিল্ম স্টারের ছবি আমরা দেখি, বলল নাছরবান্দা ন্যাপলা। তাহলে তো ভালোই হলো। তার নাম হলো রতনলাল রক্ষিত। তাকে ছবিতে দেখে থাকলে গল্পটা আরো জমবে। এটাও কি ভূতের গল্প? ন্যাপলা জিজ্ঞেস করল। না, ভূত নয়। তবে ভূত বলতে তো শুধু প্রেতাত্মা বোঝায় না। ভূতের আরো মানে আছে। একটা মানে হলো অতীত, অর্থাৎ যা ঘটে গেছে, ভবিষ্যতের উল্টো। সে অর্থে এটাকে ভূতের গল্প বলতে পারিস। বেশ, তাহলে শুরু হোক। তাকিয়াটাকে কোলের কাছে টেনে নিয়ে তারিণী খুড়ো শুরু করলেন তার গল্প। রতন রক্ষিত রিটায়ার করেন 1970-এ, 70 বছর বয়সে। শরীরটা হঠাৎ ভেঙে পড়েছিল, তাই ডাক্তার বললেন কমপ্লিট রেস্ট। তার আগে 45 বছর ধরে একটানা অভিনয় করে গেছেন রক্ষিত মশাই। তার মানে সেই সাইলেন্ট যুগ থেকে অগাধ টাকা করেছিলেন ছবি করে, আর সেই টাকা সদ্ব্যবহার কি করে করতে হয় সেটাও জানতেন। 3খানা বাড়ি ছিল কলকাতায়। নিজে থাকতেন আমহার স্ট্রিটে, আর অন্য 2খানা বাড়ি ভাড়া দিয়ে দিয়েছিলেন। এই রতন রক্ষিত কাগজে বিজ্ঞাপন দিলেন যে তার একজন সেক্রেটারি চাই। আমি তখন কলকাতাতেই ছিলাম, বয়স 50-এর কাছাকাছি। সারা জীবন টোটো করে ঘুরে নানান রোজগারের পন্থা ট্রাই করে সবে ভাবছি এবার ঘরের ছেলে যখন ঘরে ফিরেছি তখন সেটেল করা যায় কিনা। এমন সময় বিজ্ঞাপনটা চোখে পড়ল। দিলুম অ্যাপ্লাই করে। রতন রক্ষিতের নামের সঙ্গে যথেষ্ট পরিচয় ছিল, ভদ্রলোকের ছবিও দেখেছি বিস্তর। তাছাড়া আমার যে সিনেমার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আছে সেটা তো তোরা জানিস। দরখাস্তের রিপ্লাই এসে গেল 7 দিনের মধ্যে। আমার ডাক পড়েছে ইন্টারভিউয়ের জন্য। গিয়ে হাজির হলুম রক্ষিত মশাইয়ের বাড়িতে। জানি ভদ্রলোকের শরীর খারাপ, কিন্তু চেহারা দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। বেশ টান টান চামড়া, ঝকঝকে দাঁতগুলো অরিজিনাল বলেই মনে হলো। প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন তার ছবি দেখেছি কিনা। বললুম পরের দিকের ছবি তো দেখেইছি, গোড়ার দিকেরও কিছু সাইলেন্ট ছবি দেখা আছে, যখন রক্ষিত মশাই কমিক ছবি করতেন। উত্তর শুনে দেখলুম ভদ্রলোক খুশিই হলেন। বললেন, আমি গত কয়েক বছর ধরে আমার সব সাইলেন্ট ছবি সংগ্রহ করছি। আমার এই বাড়িতে একটা আলাদা ঘর আছে যেখানে ওই সব ছবি দেখার জন্য একটা প্রজেক্টরও বসিয়েছি, এবং সে প্রজেক্টর চালাবার জন্য একটা লোকও রেখেছি। সাইলেন্ট ছবি আজকাল প্রায় পাওয়াই যায় না। জানেন তো, ফিল্মের গুদামে দুবার দুটি অগ্নিকাণ্ডে প্রায় সব বাংলা সাইলেন্ট ছবি পুড়ে যায়। ফলে সেসব ছবি এখন দুষ্প্রাপ্য। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি কাগজে বিজ্ঞাপন দিই। তার ফলে জানতে পারি যে আমার অনেকগুলো সাইলেন্ট ছবি মীর চান্দানি নামে আমার এক প্রডিউসারের গুদামে সযত্নে রাখা আছে। তার কারণ আর কিছুই না। মীর চান্দানি যে শুধু আমার প্রডিউসার ছিলেন তা নয়, তিনি ছিলেন আমার ফ্যান। মীর চান্দানি মারা গেছেন বছর 4 আগে। তার ছেলেকে বলে আমি ছবিগুলো কিনে নিই। এইভাবে বারবার কাগজে বিজ্ঞাপন দিয়ে আমি আমার সংগ্রহ তৈরি করি। অসুস্থতার জন্য আমাকে রিটায়ার করতে হয়েছে ঠিকই, কিন্তু ফিল্মের জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখা অসম্ভব। এইসব পুরনো ছবি দেখে আমার সন্ধ্যাগুলো দিব্যি কেটে যায়। আপনার কাজ হবে আমার এই ফিল্ম লাইব্রেরির তদারক করা, ছবিগুলোর একটা ক্যাটালগ তৈরি করা, আর আমার সংগ্রহে নেই এমন ছবি খুঁজে বার করা। পারবেন তো? আমি বললাম, চেষ্টার ত্রুটি হবে না। যেগুলো রয়েছে সেগুলোকে ক্যাটালগ করে ঠিক করে রাখা কঠিন কাজ নয়।
যে ছবি নেই তার সন্ধানের কাজটা অবশ্যই সহজ নয়। রক্ষিত বললেন, আমি যে শুধু সাইলেন্ট ছবির কথা বলছি তা নয়, গোড়ার দিকের কিছু টকি ছবিও আমার সংগ্রহে নেই। আমার মনে হয় ধরমতলা পাড়ায় প্রযোজক পরিবেশকদের অফিসে খোঁজ করলে সেই সব ছবি নিশ্চয়ই পাওয়া যাবে। মোট কথা, রক্ষিত মশায়ের সংগ্রহে যেন কোনো ফাঁক না থাকে। বুড়ো বয়সে তার অবসর বিনোদনের পন্থাই হবে নিজের পুরনো ছবি দেখা। চাকরিটা আমার হয়ে গেল। অদ্ভুত মানুষ। ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন বছর 15 হলো। 2 ছেলে আছে, দুজনেই থাকেন দক্ষিণ কলকাতায়। এক মেয়ে থাকে এলাহাবাদে, স্বামী সেখানকার ডাক্তার। নাতি নাতিরা মাঝে মাঝে আসে দাদুর সঙ্গে দেখা করতে। ছেলেরাও যে আসে না তা নয়, তবে ফ্যামিলির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। বাড়িতে থাকে 2 চাকর, একটা রান্নার লোক আর একটা খাস বেয়ারা, নাম লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত বাঙালি, বয়স 60-এর ওপর এবং অত্যন্ত অনুগত। এমন একজন বেয়ারা পাওয়া খুব ভাগ্যের কথা। লক্ষ্মীকান্তের সাহায্যে কাজ করে আমি দিন 10-এর মধ্যে রক্ষিত মশায়ের সংগ্রহের একটা ক্যাটালগ করে দিলাম। তাছাড়া ধরমতলায় ঘুরে উনি টকির আদি যুগে যেসব ছবি করেছিলেন তার অনেকগুলোর হদিস জোগাড় করে দিলাম। ভদ্রলোক সেগুলোর একটা করে প্রিন্ট কিনে নিজের লাইব্রেরিতে রেখে দিলেন। আমার কাজ 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে সন্ধ্যাটাও রক্ষিত মশাইয়ের সঙ্গে কাটিয়ে যায়। 6:30টায় ভদ্রলোক ছবি দেখতে শুরু করেন, থামেন 8:30টায়। প্রজেকশনিস্টের নাম আশুবাবু, বয়স 50-55, কাজে কোনো ক্লান্তি নেই। দর্শক মাত্র 3 জন, রক্ষিত মশাই, বেয়ারা লক্ষ্মীকান্ত আর আমি। বেয়ারাকে থাকতে হয়, কারণ বাবু গড়গড়ায় তামাক খান, সেই তামাক মাঝে মাঝে ফিরিয়ে দিতে হয়। তবে লক্ষ্মীকান্ত যে ছবিগুলো উপভোগ করে সেটা অন্ধকারে তার মুখের দিকে চেয়ে আমি বুঝেছি। সবচেয়ে মজা লাগে যখন সাইলেন্ট যুগের ছবিগুলো দেখানো হয়। আগেই বলেছি যে রতন রক্ষিত সেই সময় হাসির ছবি করতেন। এইসব ছবির মধ্যে অনেকগুলো ছিল যাকে বলে শর্ট ফিল্ম। 2 রিলের ছবি, 20 মিনিট ছিল তার দৈর্ঘ্য। এ ছবিতে দেখানো হতো লরেল হার্ডির মতো এক জুটির কীর্তিকলাপ। ছবিতে তাদের নাম ছিল বিশু আর শিবু। বিশু সাজতেন রতন রক্ষিত আর শিবুর পার্ট করতেন শরৎ কুণ্ডু। 2 কমিক অভিনেতার হই হুল্লোড়ে 20 মিনিট দেখতে দেখতে বেরিয়ে যেত। কখনো তারা ব্যবসাদার, কখনো জুয়ারি, কখনো সার্কাসের ক্লাউন, কখনো জমিদার আর মো সাহেব, এই রকম আর কি। কুণ্ডু রক্ষিতের এই জুটি তখন খুব পপুলার হয়েছে, এটা মনে আছে। বড় ছবির আগে এই 20 মিনিটে শর্ট ফিল্ম দেখানো হতো। এই ছবি চলার সময় দেখবার মতো জিনিস হতো রক্ষিত মশায়ের হাব ভাব। নিজের ভাড়ামো দেখে তিনি নিজেই হেসে গড়িয়ে পড়তেন। কোনো কমিক অভিনেতা যে নিজের অভিনয় দেখে হাসতে পারে এটা বিশ্বাস করা কঠিন। তার দেখা দেখি অবশ্যই আমাকেও হাসতে হতো। রক্ষিত মশাই বলতেন, জানো তারিণী, এইসব ছবি যখন করেছি তখন এগুলো দেখে মোটেই হাসি পায়নি, বরং নির্লজ্জ ভাড়ামো দেখে বিরক্তই লাগতো। কিন্তু এতদিন পরে দেখছি এর মধ্যে একটা নির্মল হাস্যরস আছে, যেটা আজকের হাসির ছবির তুলনায় অনেক ভালো। একটা প্রশ্ন কিছুদিন থেকে আমার মাথায় ঘুরছিল। একদিন সেটা রক্ষিত মশাইকে জিজ্ঞেস করে ফেললাম। বললাম, একটা ব্যাপারে আমার একটু কৌতূহল হচ্ছে। আপনি তো বিশু সাজতেন, কিন্তু শিবু যিনি সাজতেন সেই শরৎকুণ্ডুর কি হলো? তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? রক্ষিত মশাই মাথা নেড়ে বললেন, আমি যতদূর জানি শরৎকুণ্ড সাইলেন্ট যুগের পর আর ছবিতে অভিনয় করেনি। আমরা যখন একসঙ্গে কাজ করেছি তখন আমাদের দুজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল। ভেবে ভেবে নানা রকম ভাড়ামোর ফোন দিবার করতাম দুজনে। ডিরেক্টর যিনি ছিলেন তিনি নাম কাওয়াস্তে। ছবির সঙ্গে মাল মশলা সব আমরাই জোগাতুম। তারপর একদিন কাগজে দেখলুম হলিউডের ছবিতে শব্দ যোগ হচ্ছে, পাত্রপাত্রীরা এবার থেকে কথা বলবে, আর সেই কথা দর্শকে শুনতেও পাবে। সেটা ছিল 1928 কি 29 সাল। যাই হোক, হলিউডে সত্যি টকি এসে গেল। আমাদের এখানে আসতে লাগলো আরও 3-4 বছর। সে এক হই হই ব্যাপার। সিনেমার খোলনলচে পাল্টে গেল।
তার সঙ্গে অভিনয়ের রীতিও। আমার কিন্তু একটা থেকে আরেকটা যেতে কোনো অসুবিধা হয়নি। গলার স্বরটা ভালো ছিল, তাই টকি আমাকে হটাতে পারেনি। তখন আমার বয়স 30-32। বাংলা ছবিতে সুকণ্ঠ হিরোর দরকার। সেই হিরোর পার্টে আমি অনায়াসে খাপ খেয়ে গেলুম। 20 মিনিটের ভাড়ামোর যুগ শেষ হয়ে গেল। আমি হয়ে গেলাম ছবির নায়ক। কিন্তু সেই সময় থেকে শরৎকুণ্ডু কেমন যেন হারিয়ে গেল। যদ্দূর মনে পড়ে, দু একজনকে জিজ্ঞেসও করেছিলাম ওর কথা, কিন্তু কেউ সঠিক জবাব দিতে পারেনি। লোকটার অকাল মৃত্যু হয়েছিল কিনা কে জানে। তাই যদি হয় তাহলে অবশ্যই অনুসন্ধান করার কোনো মানে হয় না, কিন্তু আমার মনে তাও একটা খটকা থেকে গেল। ঠিক করলুম যে শরৎকুণ্ডু সম্পর্কে খোঁজ খবর চালিয়ে যেতে হবে। সত্যি বলতে কি 20 মিনিটের ছবিগুলো দেখে একটা জিনিস বুঝতে পারছিলাম যে কমিক অভিনেতা হিসেবে রতন রক্ষিতের চেয়ে শরৎকুণ্ডু কোনো অংশে কম ছিলেন না। টালিগঞ্জ পাড়ায় ঘোরাঘুরি করে জানতে পারলাম যে নরেশ সান্যাল বলে এক ভদ্রলোক বাংলা ফিল্মের আদি যুগ নিয়ে রিসার্চ করছেন। তার ইচ্ছে একটা প্রামাণ্য বই লেখার। ভদ্রলোকের ঠিকানাটাও জোগাড় হলো। তারপর এক রবিবার সকালে তার বাড়িতে গিয়ে হাজির হলুম। ভদ্রলোক বললেন যে শরৎকুণ্ডু সম্পর্কে তার কিছু তথ্য জানা আছে। বছর 5 আগে একবার অনেক খোঁজ করে তার বাড়িতে গিয়ে শরৎকুণ্ডুর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সান্যাল মশাই। সে বাড়ি কোথায় আমি জিজ্ঞেস করলুম। গোয়াবাগানের এক বস্তিতে। ভদ্রলোকে তখন চরম দুরবস্থা। আমি জিজ্ঞেস করলুম, আপনি কি সাইলেন্ট যুগের অভিনেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন নাকি? খুব বেশি তো বেঁচে নেই, যে কজন রয়েছেন তাদের নিতে চেষ্টা করছি। আমি রতন রক্ষিতের কথা বলে দিলাম আর বললাম যে তার সাক্ষাৎকারের ব্যবস্থা আমি করে দিতে পারি। ভদ্রলোক তাতে বেশ উৎসাহ প্রকাশ করলেন। এরপর আমি আসল প্রশ্নে চলে গেলুম। টকি আসার পর শরৎকুণ্ডু কি আর অভিনয় করেননি? আগে না, ভয়েস টেস্টে এই ভদ্রলোক বাতিল হয়ে যান। তারপর যে কি করেছেন সেটা ভদ্রলোক খোলাখুলি বললেন না। মনে হলো খুব স্ট্রাগল গেছে, তাই নিজের কথা বেশি বলতে চান না। তবে সাইলেন্ট যুগ সম্বন্ধে অনেক তথ্য আমি ভদ্রলোকের কাছে পেয়েছি। এরপর টালিগঞ্জ পাড়ার আরও কয়েকজন পুরনো কর্মীর সঙ্গে কথা বলে জানলুম যে টকি আসার পরেও বেশ কয়েক বছর শরৎকুণ্ডু সিনেমা পাড়ায় নিয়মিত যাতায়াত করতেন। সে সময় ওর অবস্থা নাকি খুব খারাপ। টালিগঞ্জেরই মায়াপুর স্টুডিওর ম্যানেজার ধীরেশচন্দ্রর সঙ্গে কথা বলে জানলুম যে শরৎকুণ্ডু নাকি মাঝে মাঝে ছবিতে এক্সট্রার পার্ট করে 5-10 টাকা করে রোজগার করতেন। এইসব পার্টে অভিনেতা সাধারণত ভিড়ের মধ্যে মিশে থাকে, তার কথা বলারও কোনো দরকার হয় না। এই মায়াপুরী স্টুডিওতেই দারিক চক্রবর্তী বলে এক বৃদ্ধ প্রোডাকশন ম্যানেজার আমাকে বললেন, মেন্টিক স্ট্রিটে নটরাজ কেবিনে গিয়ে খোঁজ করুন। কয়েক বছর আগ পর্যন্ত সেখানে আমি শরৎকুণ্ডুকে দেখেছি। শরৎকুণ্ডুকে বিস্মৃতির অন্ধকার থেকে টেনে বার করার জন্য নটরাজ কেবিনে গিয়ে হাজির হলাম। এর মধ্যে একটি কথা বলা হয়নি। গোয়াবাগান বস্তিতে গিয়ে খোঁজ করে জেনেছি যে শরৎকুণ্ডু আর সেখানে থাকেন না। এটাও বলা দরকার যে আমার উৎসাহের সঙ্গে তাল রেখে চলেছেন রক্ষিত মশাই। ছোঁয়াচে ব্যারামের মতো তারও এখন ধ্যান জ্ঞান ছিল শরৎকুণ্ডু। তাদের দুজনের মধ্যে যে কত সৌহার্দ্য ছিল সেটা এখন মনে পড়েছে রক্ষিত মশাইয়ের। যুবা বয়সের স্মৃতি আর দুজনে তখন ডাকসাইটে জুটি। লোকে আসল ছবির কথা চিন্তাই করে না। ছবির আগে বিশু শিবুর 2টি রিলের কীর্তিকলাপই হলো তাদের কাছে আসল। সেই জুটির একটি রয়েছে আর একটি উধাও। এমন হলে কি চলে? নটরাজ কেবিনের মালিক পুলিন দত্তকে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, শরৎদা বছর 3 আগে অবধি এখানে রেগুলার আসতেন, তারপর আর আসেননি। তিনি কি কোনো কাজ টাজ করতেন? সে কথা তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো সোজা উত্তর কখনো পাইনি। কেবল বলতেন পেটের দায়ে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। তবে অভিনয় যে ছেড়ে দিয়েছিলেন সেটা আমি জানি, আর সেই সঙ্গে ছবি দেখাও বন্ধ করে দিয়েছিলেন। টকি যে তার কাল হয়েছিল সেটা বোধহয় উনি কোনোদিন ভুলতে পারেননি। এরপরেও আরও মাসখানেক নানান জায়গায় খোঁজ করেও শরৎকুণ্ডুর কোনো পাত্তা পেলাম না।
লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কথাটা রক্ষিত মশাইকে বলতে উনি সত্যি মর্মাহত হলেন। বললেন, এমন একটা গুণী অভিনেতা টকি এসে তার পসার মাটি করল, আর ক্রমে সে মানুষের মন থেকে মুছেই গেল। এখন আর তাকে কে চেনে? সে তো বেঁচে থেকেও প্রায় মরারই সামিল। শরৎ কুণ্ডুর ব্যাপারে আর কিছু করার নেই বলে আমি কাজের কথায় চলে গেলুম। ভদ্রলোককে একটা প্রশ্ন করার ছিল। বললুম, আপনার একটি সাক্ষাৎকার দিতে কোনো আপত্তি আছে কি? কে চাইছে সাক্ষাৎকার? আমি নরেশ সান্যালের কথা বললুম। ভদ্রলোক সেদিন সকালেই ফোন করেছিলেন, আগামীকাল আসতে চান। বেশ তো, সকাল 10টায় আসুক, তবে বেশি সময় যেন না নেয়। নরেশ সান্যাল ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন। আমি তাকে খবরটা জানিয়ে দিলুম। সেদিন সন্ধ্যায় প্রজেকশন ঘরে রয়ে গেলুম বিশু শিবুর কীর্তিকলাপ দেখার জন্য। বিশু শিবুর ছবি হয়েছিল সব শুদ্ধ 42টা, তার মধ্যে 37টা আগেই জোগাড় করা হয়েছিল। বাকি 5খানা আমার চেষ্টায় জোগাড় হয়েছে। আজ এই নতুন 5খানা দেখতে দেখতে আমার মনে হলো যে শরৎ কুণ্ডু সত্যি বেশ জোরদার কমিক অভিনেতা ছিলেন। রক্ষিত মশাইকে দু একবার চুপ চুপ করতে শুনলুম। তাতে বুঝলুম যে তিনি শরৎ কুণ্ডুর অন্তর্ধানের জন্য আক্ষেপ করছেন। পরদিন সকালে আমি আসার 10 মিনিটের মধ্যেই নরেশ সান্যাল এসে পড়লেন। রক্ষিত মশাই তৈরি ছিলেন। বললেন, আগে চা হোক, তারপর ইন্টারভিউ হবে। সান্যাল মশাই কোনো আপত্তি করলেন না। সকাল 10টায় রোজই রক্ষিত মশাই চা খান এবং সে সঙ্গে আমিও খাই। এই সময়টাতে আমাদের যা কিছু আলোচনা করবার তা হয়ে যায়। তারপর আমি বসে পড়ি কাজে, উনি চলে যান বিশ্রাম করতে। ক্যাটালগিং হয়ে যাবার পর আমি যে কাজটা করছি সেটা হলো বিশু শিবুর প্রত্যেকটা ছবির গল্পের সারাংশ তৈরি করা এবং তাতে কে কে অভিনয় করেছে, পরিচালক কে, ক্যামেরাম্যান কে, এইসবের একটা তালিকা তৈরি করা। একে বলে ফিল্মোগ্রাফি। যাই হোক, আজ অতিথি এসেছেন বলে দেখি চায়ের সঙ্গে কচুরি এসেছে। ট্রে সমেত চা টেবিলে রাখা হতেই শ্যান্নাল মশাই হঠাৎ একটা কথার মাঝখানে খেই হারিয়ে চুপ করে গেলেন। তার দৃষ্টি ভৃত্যের দিকে। ভৃত্য স্বয়ং খাস বেয়ারা লক্ষ্মীকান্ত। আমার দৃষ্টিও চলে গেছে লক্ষ্মীকান্তের দিকে এবং সেই সঙ্গে রক্ষিত মশায়েরও। এই নাক, এই থুতনি, এই চওড়া কপাল, চোখের এই তীক্ষ্ণ চাহনি, এ কোথায় দেখেছি? একদিন তো এর মুখের দিকে ভালো করে চাইনি। কেন চাইব? অকারণে বেয়ারার দিকে কে চেয়ে থাকে? প্রায় 3জনের মুখ থেকেই একসঙ্গে বেরিয়ে পড়ল একটা নাম, শরৎ কুণ্ডু। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, শরৎ কুণ্ডু এখন হলেন তার এককালের ফিল্মের জুটি রতন রক্ষিতের খাস বেয়ারা। কি ব্যাপার হে শরৎ, তুমি আমার বাড়িতে? শরৎ কুণ্ডুর মুখে কথা ফুটতে সময় লাগলো। অবশেষে কপালের ঘাম মুছে বললেন ভদ্রলোক, কি আর করি, নেহা তিনি চিনলেন বলেই তো তোমরা চিনলে। একদিন তো বুঝতে পারোনি, আর 40 বছর বাদে দেখে বুঝবেই বা কি করে? একদিন মিরচান্দানির ওখানে চাকরির আশায় গিয়ে শুনি তুমি নাকি এসে আমাদের সেই আদিকালের ছবির অনেকগুলো কপি কিনে নিয়ে গেছো নিজের সংগ্রহের জন্য। ভাবলাম তোমার এখানে এসে নিশ্চয়ই সেসব ছবি আবার দেখতে পাবো। এমনিতে তো দেখার কোনো সুযোগ নেই। সেই সব ছবি যে এখনো টিকে আছে তাই জানতাম না। তাই বেয়ারার চাকরির জন্য চলে এলাম তোমার কাছে। তুমি আমায় চিনলে না, চাকরিও হয়ে গেল, কুলিগিরিও করেছি। বেয়ারার কাছ তো তার কাছে স্বর্গ। আর ভালোও লাগছিল। সে যুগের ছবিতে কথা না বলে অভিনয় করেছি, সে তো নেহাত নিন্দের নয়। অবশ্যই সেসব দেখার সুযোগ বোধ হয় এখন বন্ধই হয়ে গেল। কেন বন্ধ হবে কেন? রক্ষিত মশাই চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। তুমি এখন থেকে হবে আমার ম্যানেজার। তারিণীর সঙ্গে এক ঘরে বসবে তুমি, আমার এখানেই থাকবে। সন্ধেবেলা একসঙ্গে বসে ছবি দেখব আমরা। এককালের জুটি ভেঙে গিয়েছিল দৈবদূর বিপাকে, আবার এখন থেকে জোড়া লেগে গেল। কি বলো তারিণী? আমি দেখছি নরেশ সান্যালের দিকে। তার মতো এত হতভম্ব ভাব আমি অনেকদিন কারোর মুখে দেখিনি।
তবে তার পক্ষে নির্বাক যুগের এই বিখ্যাত জুটির পুনর্মিলন যে একটা বড় রকমের সাংবাদিক দাও হলো, সে বিষয়ে কোনো সন্দেহ আছে কি?